আজ আমরা আলোচনা করব বই থেকে ভিডিও বা ফিল্ম বানানোর আইনি দিকগুলো নিয়ে। যারা কোনো বইয়ের গল্প পর্দায় আনতে চান তাদের জন্য কপিরাইট আইন বোঝাটা কিন্তু খুব জরুরি। আমাদের হাতে আছে একটা বেশ বিস্তারিত প্রতিবেদন যেটা এই বিষয়টার আইনি কাঠামো নিয়ে কথা বলে। আমাদের লক্ষ্য হবে এই প্রতিবেদন থেকে দরকারি তথ্যগুলো বের করে আনা, মানে কিভাবে আইন মেনে কাজ করা যায়, ঝুঁকি কোথায়, আর নিরাপদে এগোনোর পথটায় বাকি। তাহলে শুরু করা যাক। অবশ্যই। বইয়ের গল্পকে স্ক্রিনে দেখার স্বপ্ন তো অনেকেরই থাকে, কিন্তু কপিরাইট আইন যদি ঠিক মতো না মানা হয় তাহলে আইনি ঝামেলা হতে পারে, আবার ধরুন আর্থিক ক্ষতিও হতে পারে। আজকের আলোচনা আশা করি এই বিষয়গুলো একটু পরিষ্কার করতে সাহায্য করবে। তাহলে একদম শুরুতেই আসি, কপিরাইট জিনিসটা আসলে কি? হুম। যখন কোনো মৌলিক লেখা, ধরুন বই, কবিতা বা প্রবন্ধ, কোনো একটা স্থায়ী মাধ্যমে লেখা হয়, মানে কাগজে বা কম্পিউটারে টাইপ করা হলো, হ্যাঁ, তখনই কি লেখক আপনি সেটার কপিরাইট সুরক্ষা পেয়ে যান? মানে আলাদা করে কিছু করার দরকার হয় না? একদম ঠিক। স্বয়ংক্রিয়ভাবে লেখক সুরক্ষাটা পান। আলাদা করে কোনো ফর্ম ভরার বা আবেদনের প্রয়োজন হয় না প্রাথমিকভাবে। তবে একটা বিষয় কিন্তু মনে রাখা খুব জরুরি। কি সেটা? কপিরাইট কিন্তু কোনো আইডিয়া বা ধারণাকে সুরক্ষা দেয় না, দেয় সেই ধারণার প্রকাশকে, মানে যেভাবে সেটা লেখা হয়েছে বা তৈরি করা হয়েছে। আচ্ছা, একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন কয়েকজন বন্ধুর অ্যাডভেঞ্চারে গিয়ে কোনো অশুভ শক্তিকে হারানো, এই আইডিয়াটা কিন্তু কপিরাইট করা যাবে না। কিন্তু ধরুন ম্যাডলিন ল্যাঙ্গেলের এই রিঙ্কল ইন টাইম বইটা, সেখানে যে নির্দিষ্ট গল্পটা আছে, চরিত্রগুলো, সংলাপ, হুম হুম সেইগুলো কপিরাইট দিয়ে সুরক্ষিত। ভিডিও বানানোর সময় এই পার্থক্যটা কিন্তু মাথায় রাখতে হবে। মার্কিন কপিরাইট আইন অনুযায়ী কপিরাইট মালিকের কয়েকটা বিশেষ অধিকার থাকে। যেমন? যেমন ধরুন লেখাটা আবার ছাপানো, সবার সামনে পারফর্ম করা বা দেখানো, আর খুব গুরুত্বপূর্ণ হল মূল লেখা থেকে নতুন কিছু তৈরি করার অধিকার, যেটাকে বলে ডেরিভেটিভ ওয়ার্কস বা অভিযোজিত কাজ। তার মানে মালিকের অনুমতি ছাড়া এগুলো করা যাবে না? একদম না। অনুমতি ছাড়া এর যে কোনো একটা ব্যবহার করলেই সেটা কপিরাইট লঙ্ঘন বলে ধরা হবে। তাহলে একটা বইয়ের ওপর ভিত্তি করে বানানো সিনেমা বা ভিডিও, এগুলো কি এই ডেরিভেটিভ ওয়ার্ক? একেবারে তাই। আইনত এগুলোকে ডেরিভেটিভ ওয়ার্ক বা অভিযোজিত কাজই বলা হয়। মার্কিন কপিরাইট অফিসও কিন্তু উপন্যাস বা নাটক থেকে তৈরি সিনেমাকে এর স্পষ্ট উদাহরণ হিসেবেই দেখে। আর এই ডেরিভেটিভ কাজ তৈরি করার অধিকারটাকেই কি অ্যাডাপ্টেশন রাইট বলে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটাই অভিযোজনের অধিকার বা অ্যাডাপ্টেশন রাইট। আর এই অধিকারটা থাকে শুধু কপিরাইট মালিকের হাতে। তিনি এটা ব্যবহার করতে পারেন বা অন্য কাউকে অনুমতি দিতে পারেন। সুতরাং অনুমতি ছাড়া বই থেকে সিনেমা বা ভিডিও বানালে সেটা সরাসরি কপিরাইট লঙ্ঘন। একদম। কিন্তু অনেকে তো ভাবেন, যদি মূল গল্পের সাথে নিজের কিছু নতুন উপাদান যোগ করা যায় তাহলে হয়তো ছাড় পাওয়া যায়। এটা একটা খুব কমন ভুল ধারণা। মানে অনেকে এটা ভাবেন। দেখুন, যদি আপনি অনুমতি নিয়ে ডেরিভেটিভ কাজ করেন তাহলে আপনার যোগ করা নতুন মৌলিক অংশটুকু কপিরাইট পেতে পারে, কিন্তু মূল উপাদানটা নয়। আচ্ছা। আর যদি অনুমতি ছাড়াই কাজটা করেন তাহলে কিন্তু আপনার তৈরি করা কোনো অংশই কপিরাইট সুরক্ষা পাবে না। তার মানে শুধু আইনি ব্যবস্থার ঝুঁকিই নয়, নিজের কাজের অধিকারও হারাতে হতে পারে। ঠিক তাই। নিজের সৃষ্টিশীল কাজের বৌদ্ধিক সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে উপায় কি? বই থেকে একটা পূর্ণাঙ্গ ভিডিও অভিযোজন তৈরির একমাত্র আইনি পথ কি অধিকার অর্জন করা? হ্যাঁ, সেটাই একমাত্র সঠিক আর নিরাপদ রাস্তা। অধিকারটা নিতেই হবে। কিন্তু অধিকারটা কার কাছে আছে সেটা খুঁজে বের করাও তো একটা চ্যালেঞ্জ হতে পারে। অবশ্যই সবসময় সহজ হয় না। লেখক তো প্রাথমিক মালিক। কিন্তু কিন্তু অনেক সময় প্রকাশক বা এজেন্টের কাছে অধিকার চলে যায় চুক্তির মাধ্যমে। হ্যাঁ, ঠিক। প্রকাশনা চুক্তির মাধ্যমে সত্ত্ব প্রকাশক বা লিটারেরি এজেন্টের কাছেও থাকতে পারে। অনেক এজেন্ট আবার লেখকদের ফিল্ম আর টিভির সত্ত্ব নিজেদের কাছে রেখে দেন। তারপর তারা আবার বিশেষজ্ঞ ফিল্ম রাইটস এজেন্টদের সাথে মিলে সেটা নিয়ে আলোচনা করেন। বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে। একটু তো বটে। এজন্যই কিন্তু শুরুতেই কোনো আইনি পরামর্শদাতা বা অভিজ্ঞ ফিল্ম রাইটস এজেন্টের সাহায্য নেওয়াটা বুদ্ধিমানের কাজ। ঝুঁকি এড়ানো যায়। আচ্ছা, এই অধিকার পাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে কোনো বিশেষ পদ্ধতি কি বেশি ব্যবহার হয়? হ্যাঁ, হয়। সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হলো অপশন এগ্রিমেন্ট। অপশন এগ্রিমেন্ট এটা কি রকম? এটা অনেকটা ধরুন একটা নির্দিষ্ট সময়ের জন্য বইটার ফিল্ম বানানোর অধিকারটা কিনে রাখা, একটা অগ্রিম টাকা দিয়ে।
পুরোটা না কিনে শুধু অপশনটা কেন? হ্যাঁ, এই অগ্রিম টাকা বা অপশন ফি সাধারণত মোট খরিদি মূল্যের একটা ছোট অংশ হয়। এটা প্রযোজককে কিছুটা সময় দেয়। এই সময়ের মধ্যে প্রযোজক কি করতে পারেন? এই সময়টার মধ্যে প্রযোজক চিত্রনাট্য লেখার কাজটা করতে পারেন, বিভিন্ন স্টুডিও বা লগ্নিকারীর কাছে প্রজেক্টটা নিয়ে যেতে পারেন, মানে অর্থ জোগাড় করা, শিল্পী ঠিক করা, এসব কিছুর জন্য দরকারি সময়। আর আইনি নিরাপত্তাটা অপশন চুক্তি থেকে পাওয়া যায়। সরাসরি সত্ত্ব কিনে নেওয়ার চেয়ে এটা কম ঝুঁকিপূর্ণ। সাধারণত হ্যাঁ, একেবারে প্রজেক্টের শুরুতে সরাসরি সত্ত্ব কিনে নেওয়াটা বেশ খরচ সাপেক্ষ, তাই অপশন চুক্তিটাই বেশি ব্যবহার হয়। আর চুক্তিটা অবশ্যই আলোচনা করে ঠিক করা হয়। অপশনের মেয়াদের মধ্যে যদি ফিল্ম তৈরির কাজ শুরু হয়ে যায়, তাহলে লেখক বাকি টাকাটা পান, যেটা আগেই ঠিক করা ছিল। এটা ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আচ্ছা, এমন কোনো সিচুয়েশন কি আছে যখন বই ব্যবহারের জন্য কোনো অনুমতিরই দরকার হয় না? হ্যাঁ আছে, যখন কোনো লেখা পাবলিক ডোমেনে চলে যায়। পাবলিক ডোমেন মানে হলো সেই কাজগুলো আর কপিরাইট দিয়ে সুরক্ষিত থাকে না, যে কেউ কোনো রকম অনুমতি বা টাকা পয়সা ছাড়াই সেগুলো ব্যবহার করতে পারে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু কখন একটা কাজ পাবলিক ডোমেনে যায়? সাধারণত কপিরাইটের মেয়াদ শেষ হয়ে গেলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মোটামুটি নিয়ম হল ১৯২৩ সালের আগে প্রকাশিত প্রায় সব বই এখন পাবলিক ডোমেনে, কারণ ওগুলোর কপিরাইট এক্সপায়ার করে গেছে। কিন্তু একটা লেখা পাবলিক ডোমেনে আছে কিনা সেটা নিশ্চিতভাবে জানাটা কি সহজ? সব সময় নয়, একটু জটিল হতে পারে। বিশেষ করে ১৯২৩ থেকে ১৯৮৯ সালের মধ্যে প্রকাশিত মার্কিন কাজের ক্ষেত্রে কিছু ফর্মালিটি ছিল, যেমন কপিরাইট নোটিশ দেওয়া, সি চিহ্নটা বা কপিরাইট রিনিউ করা। আচ্ছা, এগুলো যদি ঠিকঠাক না করা হয়ে থাকে, তাহলেও কিন্তু কাজ পাবলিক ডোমেনে চলে যেতে পারত। তাহলে কিভাবে নিশ্চিত হওয়া যায়? প্রথমে বইয়ের কপিরাইট পৃষ্ঠাটা দেখা যেতে পারে। পুরনো বইয়ের ক্ষেত্রে মার্কিন কপিরাইট অফিস বা লাইব্রেরি অফ কংগ্রেসের অনলাইন ডেটাবেস সার্চ করা যেতে পারে। কিছু আইনি সংস্থার বানানো চার্টও হেল্প করতে পারে। তবে এখানেও একটা কিন্তু আছে। কি সেটা? ধরুন, শেক্সপিয়ারের নাটক তো পাবলিক ডোমেইনে, কিন্তু কেউ যদি সেই নাটকের একটা নতুন এডিশন বের করেন, যেখানে ধরুন নতুন ইলাস্ট্রেশন আছে বা আধুনিক ভাষায় একটা ভূমিকা লেখা হয়েছে, তাহলে কিন্তু ওই নতুন যোগ করা উপাদানগুলোর উপর নতুন কপিরাইট তৈরি হবে। তার মানে আমি শেক্সপিয়ারের গল্প নিয়ে সিনেমা বানাতে পারি, কিন্তু ওই নতুন সংস্করণের ছবি বা ভূমিকা ব্যবহার করতে গেলে অনুমতি লাগবে। একদম। সেক্ষেত্রে আপনি ওই নতুন সংস্করণের সম্পাদকের বা প্রকাশকের কপিরাইট লঙ্ঘন করতে পারেন। তাই শুধু মূল কাজটা পাবলিক ডোমেনে কিনা দেখলেই হবে না, আপনি কোন সংস্করণ ব্যবহার করছেন সেটাও দেখতে হবে। আচ্ছা, এবার একটু ফেয়ার ইউজ নিয়ে কথা বলি। এটা নিয়েও তো অনেক কথা শোনা যায়। এটা আসলে কি? ফেয়ার ইউজ একটা আইনি তত্ত্ব বা ডকট্রিন। এটা কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন ধরুন সমালোচনা, মন্তব্য, নিউজ রিপোর্টিং বা পড়াশোনার জন্য কপিরাইট থাকা সত্ত্বেও একটা কাজের সীমিত ব্যবহারের অনুমতি দেয়। সীমিত ব্যবহার? হ্যাঁ, তবে মনে রাখতে হবে এটা কিন্তু কোনো নিশ্চিত অধিকার নয়, বরং এটা একটা আইনি ডিফেন্স বা আত্মপক্ষ সমর্থনের যুক্তি। যদি আপনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা হয়, আপনি বলতে পারেন যে আপনার ব্যবহারটা ফেয়ার ইউজ ছিল। তাহলে সিদ্ধান্তটা কে নেয়? আদালত। প্রতিটা কেস আলাদাভাবে বিচার করে আদালত সিদ্ধান্ত নেয়। এর জন্য নির্দিষ্ট কিছু ফ্যাক্টর দেখা হয়। কি সেই ফ্যাক্টরগুলো? মূলত 4টে ফ্যাক্টর। আর এই 4টে ফ্যাক্টর বিশ্লেষণ করলেই বোঝা যায় কেন একটা বইয়ের পুরো গল্প নিয়ে সিনেমা বানানো আর সেই বইয়ের রিভিউ ভিডিও বানানোর মধ্যে আইনিভাবে আকাশ-পাতাল তফাৎ। বলুন তো ফ্যাক্টরগুলো। প্রথম ফ্যাক্টর হল ব্যবহারের উদ্দেশ্য ও চরিত্র। মানে আপনি কাজটা কি জন্য ব্যবহার করছেন, এটা কি বাণিজ্যিক নাকি শিক্ষামূলক? আর আপনার নতুন কাজটা কি মূল কাজটার উপর নতুন কিছু যোগ করছে, মানে তাকে কি রূপান্তর করছে? রূপান্তর মানে? মানে ধরুন আপনি মূল কাজটা থেকে নতুন অর্থ, নতুন বার্তা বা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছেন। একটা পূর্ণাঙ্গ সিনেমা সাধারণত মূল গল্পটাকেই আবার বলে বিনোদনের জন্য। এটা বাণিজ্যিক। এখানে রূপান্তরের চেয়ে অনুকরণটাই প্রধান। তাই এই ফ্যাক্টরটা ফেয়ার ইউজের বিপক্ষে যায়। আর রিভিউ ভিডিও? একটা বইয়ের রিভিউটা আলোচনা ভিডিও কিন্তু সাধারণত মন্তব্য বা সমালোচনার জন্য তৈরি হয়। এটা ফেয়ার ইউজের একটা ক্লাসিক উদাহরণ। তাই এখানে এই ফ্যাক্টরটা ফেয়ার ইউজের পক্ষে কাজ করে। আচ্ছা, দ্বিতীয় ফ্যাক্টরটা কি? দ্বিতীয় ফ্যাক্টর কপিরাইটকৃত কাজের প্রকৃতি।
মূল কাজটা কি খুব সৃজনশীল মানে ফিকশন নাকি তথ্যভিত্তিক, যেমন একটা উপন্যাসের মতো সৃজনশীল কাজ কিন্তু সাধারণ তথ্যের চেয়ে অনেক বেশি কপিরাইট সুরক্ষা পায়। তার মানে উপন্যাস থেকে সিনেমা বানালে এই ফ্যাক্টরটাও ফেয়ার ইউজের বিপক্ষে যাবে। হ্যাঁ, কারণ উপন্যাস অত্যন্ত সৃজনশীল কাজ। তৃতীয়টা নিশ্চয়ই পরিমাণ নিয়ে। কতটা ব্যবহার করা হচ্ছে এই দেখা হয় না, বরং মূল কাজের কতটা গুরুত্বপূর্ণ অংশ নেওয়া হচ্ছে সেটাও দেখা হয়। মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই। একদম। কত শব্দ বা কত মিনিট ব্যবহার করলে ফেয়ার ইউজ হবে তার কোনো বাধা ধরা নিয়ম নেই, বিচারটা আনুপাতিক। যদি কাজের একেবারে হার্ড বা সবচেয়ে জরুরি অংশ ব্যবহার করা হয় অল্প পরিমাণে হলেও, সেটা ফেয়ার ইউজের বিপক্ষে যেতে পারে। একটা সিনেমায় তো বইয়ের পুরো প্লট, চরিত্র সবই প্রায় ব্যবহার করা হয়। ঠিক, সেটাই তো কাজের মূল অংশ। তাই এই ফ্যাক্টরটা প্রায় নিশ্চিতভাবেই একটা পূর্ণাঙ্গ অভিযোজনের ক্ষেত্রে ফেয়ার ইউজের বিপক্ষে যাবে। কিন্তু একটা বই রিভিউতে সেখানে হয়তো গল্পের একটা সারসংক্ষেপ দেওয়া হবে বা কয়েকটা লাইন কোট করা হবে, সেটা তো আর পুরো বইয়ের বিকল্প হিসেবে গণ্য হবে না। আর শেষ ফ্যাক্টর, চতুর্থটা, এটাকে তো খুব গুরুত্বপূর্ণ বলা হয়। হ্যাঁ, প্রায়শই এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মূল কাজের সম্ভাব্য বাজারের উপর প্রভাব। মানে আপনার এই বিনা অনুমতিতে ব্যবহারের ফলে মূল বইয়ের বাজার বা ধরুন বইটা থেকে লাইসেন্স নিয়ে যারা সিনেমা বানাতে পারত তাদের বাজারের কি কোনো ক্ষতি হচ্ছে? ও আচ্ছা। একটা অননুমোদিত সিনেমা তো সরাসরি বইটার ফিল্ম বা টিভি রাইটসের বাজার নষ্ট করে দিতে পারে। এটা লেখকের একটা বড় আয়ের পথ বন্ধ করে দিতে পারে। আদালত ধরে নেবে যে এটা লাইসেন্স ফি ফাঁকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এটা লাইসেন্স করা সিনেমার একটা বিকল্প হয়ে দাঁড়াচ্ছে। তাই এই ফ্যাক্টরটাও পূর্ণাঙ্গ অভিযোজনের ক্ষেত্রে ফেয়ার ইউজের বিপক্ষে যাবে। কিন্তু একটা বই রিভিউ, সেটা তো হয়তো বইটার প্রচার করবে, বিক্রি বাড়াতেও সাহায্য করতে পারে, বাজারের ক্ষতি করার সম্ভাবনা কম। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ালো নির্মাতাদের জন্য? মানে খুব পরিষ্কার, একটা পুরো বই নিয়ে সিনেমা বানাতে গেলে ফেয়ার ইউজের যুক্তি দিয়ে পার পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু রিভিউ বা আলোচনার জন্য? বক্তব্য বা সমালোচনার জন্য ফেয়ার ইউজের সম্ভাবনা অনেক বেশি। তবে এখানেও কিছু বিষয় আছে, যেমন ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে দিলাম বা বললাম এটা শুধু বিনোদনের জন্য, অথবা লেখককে ক্রেডিট দিলাম, এগুলো করলেই কিন্তু ব্যবহারটা অটোমেটিক্যালি ফেয়ার ইউজ হয়ে যায় না। আচ্ছা, এবার ধরুন কেউ অনুমতি না নিয়ে বা ফেয়ার ইউজের শর্ত না মেনে একটা বই থেকে ভিডিও বানিয়ে ফেলল, তাহলে তার কি হতে পারে? পরিণতিটা কি? পরিণতি কিন্তু বেশ গুরুতর হতে পারে। এটা সরাসরি কপিরাইট লঙ্ঘন। কপিরাইট মালিক ফেডারেল আদালতে মামলা করতে পারেন। আর মার্কিন আইন অনুযায়ী লঙ্ঘন যদি প্রমাণিত হয় তাহলে আদালত প্রতিটা কাজের জন্য $30,000 পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। $30,000 প্রতি কাজের জন্য? হ্যাঁ, আর যদি প্রমাণ হয় যে লঙ্ঘনকারী জেনে শুনেই কাজটা করেছে, মানে ইচ্ছাকৃত লঙ্ঘন বা উইলফুল ইনফ্রিঞ্জমেন্ট, তাহলে সেই ক্ষতিপূরণের পরিমাণ বেড়ে $1.5 লক্ষ পর্যন্ত হতে পারে প্রতি কাজের জন্য। বাবা! হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মগুলোর কি ভূমিকা এখানে? ইউটিউব বা এরকম জায়গায়? ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো এখন কন্টেন্ট আইডির মতো অটোমেটিক সিস্টেম ব্যবহার করে। এগুলোর মাধ্যমে কপিরাইট মালিকেরা তাদের কন্টেন্ট ব্যবহার করা ভিডিও খুঁজে বের করতে পারেন। তারপর তারা চাইলেও ভিডিওতে বিজ্ঞাপন চালিয়ে আয় করতে পারেন, ভিডিওটা ব্লক করে দিতে পারেন বা শুধু কারা দেখছে সেটা ট্র্যাক করতে পারেন। নির্মাতা কি এর বিরুদ্ধে কিছু করতে পারে? হ্যাঁ, কন্টেন্ট আইডি দাবির বিরুদ্ধে আপত্তি জানানো যায়। কিন্তু ইউটিউবের এই প্রক্রিয়াটা কিন্তু আদালতের বিকল্প নয়। ফেয়ার ইউজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেয়। বাস্তব দুনিয়ার কিছু উদাহরণ দেখলে মনে হয় বিষয়টা আরও পরিষ্কার হবে। ঠিক, যেমন ধরুন 3 ইডিয়টস সিনেমার কেসটা। চেতন ভগতের উপন্যাস 5 পয়েন্ট সামওয়ানের ওপর ভিত্তি করে বানানো কিনা তা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে। সিনেমাটার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে অনুমতি ছাড়া গল্প নেওয়া হয়েছে। যদিও শেষ পর্যন্ত কোনো ফর্মাল মামলা হয়নি, নির্মাতারা বলেছিলেন সিনেমাটা বইয়ের ওপর নাকি শুধু শিথিলভাবে ভিত্তি করে বানানো। এই ঘটনাটা দেখায় যে কোর্ট পর্যন্ত না গড়ালেও এরকম পাবলিক অভিযোগ কিন্তু সিনেমার সুনাম আর ব্যবসার ওপর বেশ খারাপ প্রভাব ফেলতে পারে। আরেকটা উদাহরণ কি দ্য শেপ অফ ওয়াটার সিনেমার মামলাটা? হ্যাঁ, ওটাও একটা গুরুত্বপূর্ণ কেস। নাট্যকার পল জিন্ডেলের পরিবার মামলা করেছিল
তাদের অভিযোগ ছিল সিনেমার গল্পটা নাকি তার একটা পুরনো নাটকের সাথে খুব বেশি মিলে যায়। তারপর কি হলো? মার্কিন আদালত কিন্তু মামলাটা খারিজ করে দেয়। বিচারক দেখলেন যে দুটো কাজের মধ্যে আইনত যথেষ্ট সাদৃশ্য বা সাবস্ট্যান্সিয়াল সিমিলারিটি নেই। মানে মিল থাকলেও সেটা কপিরাইট লঙ্ঘনের পর্যায়ে পড়ে না। ঠিক। আদালত বলেছে কিছু ছোটখাটো মিল হয়তো আছে, যেমন একজন পরিচারিকা চরিত্র, কিন্তু সেগুলো এমন কিছু নয় যা কপিরাইট দিয়ে সুরক্ষিত। প্লট, থিম, চরিত্র, সেটিং এই সব দিকে অনেক মৌলিক পার্থক্য ছিল। এই রায়টা আবারও সেই আইডিয়া বনাম তার প্রকাশের পার্থক্যটাকেই জোর দেয়। শুধু আইডিয়া এক হলেই হবে না, প্রকাশ ভঙ্গিটাও মিলতে হবে। তাহলে এত আলোচনার পর একজন নির্মাতার জন্য যদি আমরা একটা স্পষ্ট রূপরেখা তৈরি করতে চাই, তাহলে মূল করণীয় বিষয়গুলো কি কি? দেখুন, পুরো বিষয়টাকে কয়েকটা ধাপে ভাবা যেতে পারে। প্রথম ধাপ, নির্মাতার উদ্দেশ্যটা কি? তিনি কি বইটার পুরো গল্প নিয়ে একটা পূর্ণাঙ্গ সিনেমা বা সিরিজ বানাতে চাইছেন, নাকি বইটা নিয়ে আলোচনা, সমালোচনা বা একটা রিভিউ ভিডিও বানাতে চাইছেন? এটা আমি ঠিক করতে হবে। যদি উদ্দেশ্য হয় পূর্ণাঙ্গ অভিযোজন, তাহলে পথ একটাই, অধিকার অর্জন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তার জন্য প্রথমে সঠিক কপিরাইট মালিককে খুঁজে বের করতে হবে। তারপর তার সাথে যোগাযোগ করে একটা ফর্মাল লাইসেন্স নিতে হবে। সেটা অপশন এগ্রিমেন্ট হতে পারে বা সরাসরি স্বত্ব কেনাও হতে পারে। লাইসেন্স ছাড়া এই পথে এগোলে ফেয়ার ইউজের 4টে ফ্যাক্টরি সম্ভবত বিপক্ষে যাবে এবং বিরাট আইনি ও আর্থিক ঝুঁকির মুখে পড়তে হবে। আর যদি উদ্দেশ্য হয় রিভিউ বা আলোচনা, সেক্ষেত্রে ফেয়ার ইউজের সম্ভাবনা থাকে, তবে তার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। ভিডিওটার একটা রূপান্তরকারী বা ট্রান্সফরমেটিভ উদ্দেশ্য থাকতে হবে, মানে এটা যেন শুধু গল্পটা বলে দেওয়া না হয়, বরং তার উপর মন্তব্য বা বিশ্লেষণ যোগ করে। মূল কাজের খুব বেশি অংশ বা খুব গুরুত্বপূর্ণ অংশ ব্যবহার করা যাবে না, আর এটা যেন মূল কাজের বাজার নষ্ট না করে। ডিসক্লেমার বা ক্রেডিট দেওয়া। আগেই বলেছি, ওগুলো দিলেই ফেয়ার ইউজ হয়ে যায় না, তবে দেওয়াটা ভালো অভ্যাস। সবচেয়ে ভালো হয় পুরো প্রক্রিয়া শুরুর আগে একজন অভিজ্ঞ কপিরাইট আইনজীবী বা ফিল্ম রাইটস এজেন্টের সাথে কথা বলে নেওয়া। তারা সঠিক পথ দেখাতে পারবেন। তাহলে আজকের আলোচনার একেবারে নির্যাস বা মূল বার্তা এটাই দাঁড়াচ্ছে যে বই থেকে ভিডিও বানাতে গেলে সাধারণত কপিরাইট মালিকের অনুমতি নেওয়াটা মাস্ট। হ্যাঁ, ফেয়ার ইউজ একটা ব্যতিক্রম, কিন্তু এর পরিধিটা বেশ সীমিত। মূলত আলোচনা, সমালোচনা বা শিক্ষামূলক কাজে এটা বেশি প্রযোজ্য হতে পারে, পূর্ণাঙ্গ অভিযোজনের ক্ষেত্রে প্রায় নয়। একদম। কপিরাইট আইন বোঝাটা তাই যে কোনো নির্মাতার জন্য খুব জরুরি, যাতে আইনি ঝুঁকি এড়িয়ে যাওয়া যায় আর নিজের তৈরি কাজটার দীর্ঘমেয়াদী বৈধতাও নিশ্চিত করা যায়। ঠিক। লাইসেন্স নিয়ে সিনেমা বানানো হলো, তার মধ্যেও তো মূল গল্পকে নতুনভাবে ব্যাখ্যা করার অনেক সুযোগ থাকে, তাই না? হ্যাঁ। আবার ধরুন ফ্যান ফিকশন বা ফ্যান ফিল্ম যেগুলো তৈরি হয়, সেগুলো অনেক সময় মন্তব্য আর পূর্ণাঙ্গ অভিযোজনের একটা মাঝামাঝি জায়গায় ঘোরাফেরা করে। হ্যাঁ, ঠিক। ভবিষ্যতের প্রযুক্তি বা আইন এই ধরনের কাজগুলোকে কিভাবে দেখবে? এগুলো বর্তমান কপিরাইট আইনের যে জটিলতা, তাকে কি আরও বাড়িয়ে দেবে? এটা নিয়ে ভাবার অবকাশ আছে।